আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। এটা হচ্ছে একেবারে সর্বশেষ আপডেট 2025 সালের সিলেবাস অনুযায়ী। তো এই রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণী আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা। তা আমাদের এই এক ভিডিওতে আমরা পুরো অধ্যায়টাকে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে। এখানে যে ব্যাপারগুলো থাকবে এই ব্যাপারগুলোর মধ্যে যে অংশটুকু বোঝানোর শুধু ওই অংশটুকুই বোঝাবো। আর যে অংশটুকু আসলে এমনিতে আমরা পারার কথা নবম শ্রেণীর স্টুডেন্টরা সেই অংশটুকু শুধু আমি হাইলাইটস করে দিব যে কোন অংশে কোন তথ্যটা আছে কিংবা কোনটা মুখস্থ করে নিলে আমাদের ভালো হবে ওই অংশটুকু। যেমন এখানে বলা আছে যে পদার্থ কাকে বলে, তো এটা আমরা আগে থেকেই জানি যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দৈর্ঘ্য তাকে পদার্থ বলে। আমরা আবারও এটা মুখস্থ করে নিতে পারি। তো এখানে পদার্থের অবস্থা তিনটি, সেটা আমরা জানি কঠিন তরল এবং গ্যাসীয়। হ্যাঁ, সেটা আবার একবার মনে করে নেওয়া হলো আর কি। এখন কঠিন পদার্থ কি থেকে? নির্দিষ্ট ভর থেকে। আর কি থেকে? নির্দিষ্ট আকার থেকে। আর কি থেকে? নির্দিষ্ট আয়তন থেকে। তাই হচ্ছে কঠিন পদার্থ। আর কি থেকে? কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, এই আকর্ষণ বলকে আন্ত আকর্ষণ বল বলা হয়। তাহলে আন্ত আকর্ষণ বল কাকে বলা হয় সেটা আমরা এখান থেকে মুখস্থ করে নিব বা আরেকবার যাদের মুখস্থ আছে দেখে নিব। একইভাবে আন্ত আকর্ষণ, এই যে বল কঠিন তরল গ্যাসের মধ্যে কঠিনেরই সবচেয়ে বেশি থেকে কথা বলা আছে। তাহলে কঠিন পদার্থের যে আন্ত আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে এবং কণাগুলা সবচেয়ে বেশি কাছাকাছিও থাকে। এই যে আমরা দেখাইছি কণাগুলা এখান দিয়ে আমরা দেখাইছি যে এই কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আকৃতি আছে এবং কণাগুলা খুব কাছে থাকে। তবে কণাগুলা কাছে থাকলেও কিন্তু কণাগুলা এক জায়গা থেকে কাঁপতে থাকে, এইভাবে ভাইব্রেশন হতে থাকে। তো কণাগুলা কাছে থাকার কারণে এখানে বলা আছে কি চাপ প্রয়োগ করে কঠিন পদার্থ থেকে আর বেশি ছোট একটা করা যায় না, তবে তারা নিজস্ব স্থানে থেকে কি করতে থাকে? কাঁপতে থাকে। কঠিন পদার্থের যে ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো এখান থেকে আমি হাইলাইটস করে দেখাইয়া দিলাম। এখন আমরা পরবর্তীতে তরল পদার্থ। তো তরল পদার্থের নির্দিষ্ট কি আছে? ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এই কথা বলা আছে, এটা আমরা আগে থেকে জানি। এজন্য তরল পদার্থ কি করা হয়? যেই পাত্রে রাখা হয় সেই পাত্র আকারে ধারণ করে। আমরা এই দিক দিয়ে দেখবো যে তরল পদার্থের আকার নাই যে, এবং যেই পাত্র রাখি সেই পাত্র আকার ধারণ করে। তো এই যে তরল পদার্থের কণাগুলার আকর্ষণ বল কি থেকে? আরো কম থেকে, যেটাকে আন্ত আকর্ষণ বল আমরা বলছিলাম। হ্যাঁ, আন্ত আকর্ষণ বল। এবং তারা যে একজন আরেকজন থেকে মোটামুটি আরেকটু দূরে থেকে, মাঝখানে ফাঁক থেকে, আমরা এটা এখানে দেখছি। যার কারণে চাপ দিয়ে এটাকে কি করা যায়? আয়তন কিছুটা হ্রাস করা যায়, তবে খুব বেশি হ্রাস করা যায় না। তো এখানে বলা আছে যে তরল পদার্থকে যদি আমরা বিভিন্নভাবে তাপ প্রয়োগ করি তাহলে তার আয়তন বৃদ্ধি করা যায়, আবার ঠান্ডা করলে আয়তন কমে যায়। কেন? কারণ তরল পদার্থগুলো কণাগুলোর কি থাকে? কম্পন থাকে। সেগুলো কম্পনগুলো কেমন থাকে? কঠিনের চেয়ে অনেক বেশি থাকে, যার কারণে তাদের মাঝখানে ফাঁক জায়গা বেশি থাকে। তাহলে আমরা কি জানলাম? তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, তবে নির্দিষ্ট কি নেই? আকার নেই। এবং যেই পাত্রে রাখা হয় সেই পাত্র আকার দান করে। অর্থাৎ গোল বলের ভিতরে রাখলে পানিটা গোল হয়ে যাবে, লম্বা বোতলে রাখলে পানিটা লম্বা হয়ে যাবে। এবং পদার্থের কণাগুলোর মাঝখানে যে আকর্ষণ বল আছে পরস্পরের, আন্ত আকর্ষণ বলটা কঠিনের চেয়ে কিছু কম থাকে, তবে গ্যাসের চেয়ে বেশি থাকে। কণাগুলোর মাঝখানে ফাঁক জায়গা থাকে, তবে বেশি ফাঁক জায়গা থাকে না, যার কারণে এটাকে চাপ দিয়ে আরেকটু ছোট করা যায় না। তো গ্যাসীয় পদার্থেরটা আমরা জেনে গেলাম, এটা নির্দিষ্ট আকারও নাই এবং নির্দিষ্ট আয়তনও নাই। যাই যেই পাত্র রাখি সেই পাত্রে পুরাটাই দখল করে। এখানে চিত্র দেখে আমরা বুঝতেছি পাত্রটা আরো বড় করলেও কিন্তু কণাগুলো পুরো পাত্রে ছড়াই যাইত। অর্থাৎ গ্যাসীয় পদার্থে যেই পরিমাণে হোক না কেন, যেই পাত্রে রাখি না কেন, সব পাত্র আয়তনে সে দখল করে রাখে। এবং আন্ত আকর্ষণ বল একেবারে নাই, দূরে দূরে থাকে, যার কারণে মাঝখান দিয়ে অনেক বেশি ফাঁক জায়গা থাকে, তাই চাপ দিলে এটাকে অনেক বেশি ছোট করা যায়। এই যে আকর্ষণ বল বা আন্ত আকর্ষণ বল খুবই কি কম, এবং এই জন্য চাপ দিয়ে কি করা যায়? আয়তনকে অনেক বেশি কমানো যায়। আবার চাপ প্রসার করলে আয়তন অনেক বেড়ে যায়। এখন আমরা কণার গতিতত্ত্ব। আসলে কণার গতিতত্ত্বটা কি আমরা এখান থেকে দেখি। বলা আছে এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ ব্যাখ্যা করব। যদি পারি তাহলে সেটাকে বলা হবে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্ব কাকে বলে? আমরা এই লাইনটা মুখস্থ করে নিতে পারি যে যে পদার্থের কণাসমূহের আন্তঃ আকর্ষণ শক্তি এবং তাদের গতিশক্তি বা কম্পন বা ভাইব্রেশন শক্তি দিয়ে পদার্থ কেন কঠিন, কেন তরল, কেন গ্যাসীয় সেটা ব্যাখ্যা করতে পারি। সেই তথ্যকে বলা হয় কণার গতিতত্ত্ব। তো এখানে আমরা দেখব যে এই কঠিন পদার্থের কণাগুলো এক জায়গায় থেকে ভাইব্রেশন হতে থাকে এবং তাদের মাঝখান দিয়ে মানে জায়গাটা কম, যেটাকে বলা হয় আন্তঃনিক দূরত্বটা কম। গ্যাসীয় পদার্থের
তার মধ্যে এই কথা এখানে বলা আছে যে কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাইলে কি করা হয়, এই তাপ একটা শক্তি, সেই শক্তিটা গ্রহণ করে কে, এই কণারা তো আগে থেকে কাঁপতেছে, এখন যত বেশি শক্তি হবে তাদের শক্তিটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ তাদের যে কম্পন শক্তি সেটা বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, বৃদ্ধি পেয়ে গিয়ে তাদের কি হবে, কণাগুলোর গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পেয়ে গেলে তাদের আন্ত আকর্ষণ বলটা আরো কমে যাবে এবং তারা পরস্পর থেকে আরো দূরে সরে যাবে। তখন তাদের নির্দিষ্ট শেপ বা আকারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি তরল। একইভাবে যদি আরো বেশি তাপ দিতে থাকি, এখানে বলা আছে, তাহলে কণাগুলার মানে আরো বেশি তাপ মানে আরো বেশি শক্তি দিলাম, তাহলে কণাগুলোর গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পেলো। বৃদ্ধি পেলে কণাগুলোর ভাইব্রেশন বা মানে গতি, কণাগুলোর গতি আরো বেড়ে যাবে, যার কারণে এদের মধ্যে আন্ত আকর্ষণ বল আরো কমে যাবে, মানে আন্ত আকর্ষণ বল আর থাকবে না, মুক্তই হয়ে যাবে, তখন কণাগুলো ছুটোছুটি করতে পারবে। তখন এই অবস্থাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। তাহলে এই হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব। ঠিক আছে, কণার গতিতত্ত্বটা আমরা জেনে নিলাম, কণার গতিতত্ত্ব আমরা বুঝাইলাম। এখন গ্যাসীয় তো হয়ে গেল, যদি এখন আরো বেশি তাপ দেয় মানে আরো বেশি শক্তি দেয়, তাহলে কণাগুলোর গতিশক্তি আরো বেশি ছুটাছুটি করবে, আরো দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। যদি সেটা কোনো পাত্রে রেখে দিতে হয় তাহলে পাত্রে গায়ে আরো বেশি চাপ প্রয়োগ করবে। এই জন্য আমরা গ্যাসের সিলিন্ডার যদি আমরা উত্তপ্ত স্থানে রাখি বা আগুনের কাছাকাছি রাখি, সেখানে কণাগুলোর গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পেয়ে দেওয়ালে আরো বেশি চাপ দিবে, যার কারণে সেই সিলিন্ডারটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়। ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখন আমরা একটা জিনিস শিখবো, ব্যাফন, যেটা আমরা ক্লাস 8 এ শিখে আসছি। ব্যাফনটা কি আমরা এখানে আগে থেকে মুখস্থ করেছি, তারপরেও এখানে আমরা একটু মুখস্থ করে নিতে পারি যে কঠিন তল এবং বায়বীয়, দেখছো তো তিনও পদার্থের মধ্যেই, মানে তিনটা অবস্থায়, পদার্থের তিন অবস্থায় কি করতে পারে, স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়াকে আমরা ব্যাফন বলে। হ্যাঁ, এই অংশটুকু আমরা হুবহু মুখস্থ করতে পারি, কারণ এই সংজ্ঞাটা খুব একটা গোছানো সংজ্ঞা। এখন ব্যাফন নিয়ে আরো কয়েকটা কথা আমাদের জানতে হবে, তার মধ্যে ব্যাফন হচ্ছে যে বলা আছে কি, ব্যাফন কঠিন তল এবং বায়বীয় পদার্থের কোন জায়গা থেকে কোন জায়গা, উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে। তাহলে ব্যাফনের সংজ্ঞা জানলাম, এবং ব্যাফন জানলাম যে ব্যাফনের মধ্যে যে কঠিন তল এবং গ্যাসীয় পদার্থ হতে পারে, এবং কঠিন হোক তরল হোক গ্যাসীয় হোক, উচ্চ ঘনত্বের কণা অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। এগুলো বাকিগুলো আমরা জানি। তো এখানে একটা পরীক্ষা দিছে, এই পরীক্ষাটার মধ্যে আসলে কি বলছে, ঠান্ডা পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখছে, গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখছে। দেখা গেল যে ঠান্ডা পানিতে ব্যাপন হয়েছে স্লো এবং গরম পানিতে ব্যাপন হয়েছে দ্রুত। তার মানে আমরা কি জানলাম, আমরা জানলাম যে ব্যাপন তাপমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ যত বেশি তাপ দেওয়া হবে ব্যাপন তত দ্রুত হবে। এই পরীক্ষাটা তোমরা চাইতে পারো যে ঠান্ডা পানিতে গরম পানিতে। তো এটা নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল করছি আমার চ্যানেলে, আবার এই প্র্যাকটিক্যাল অংশ গেলে সেটা পাওয়া যাবে যে আমি এই প্র্যাকটিক্যালটা করে দেখাইছি। তো ব্যাপনে আমরা বেশ কয়েকটা কথা জানলাম। এরপরে তোমাদের বইয়ে ব্যাপনে আরেকটা পরীক্ষা দেওয়া আছে। এই পরীক্ষার মধ্যে মূলত আবার দেখাইছে যে তরলের মধ্যে ব্যাপন দেখাইছে, কঠিনে ব্যাপন দেখাইছে। দেখাইছে যে কঠিনের চেয়ে তরলে ব্যাপনটা আরো কি হয়েছে, দ্রুত হয়েছে। তার মানে হচ্ছে কি, গ্যাসে ব্যাপনটা আরো কি হবে, দ্রুত হবে। তাহলে ব্যাপন কিসের উপর নির্ভর করলো, তাপমাত্রার উপর নির্ভর করলো। ব্যাপন কিসের উপর নির্ভর করলো, কঠিন না তরল না গ্যাসে, অর্থাৎ পদার্থের অবস্থার উপরও নির্ভর করলো। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমরা ব্যাপন নিয়ে আরেকটা পরীক্ষা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমরা পড়লেই বুঝবা, এই সবগুলাই প্র্যাকটিক্যাল আমার চ্যানেলে দেওয়া আছে, সবগুলাই আমি করে দেখাচ্ছি, এটা দেখতে পারি। তো এখানে একটা নলের কথা নিচে বলছে, দুই মুখ খোলা একটা নলের কথা নিচে, যার মধ্যে দুই মুখের মধ্যে এটা এই মুখের মধ্যে একটা বেজা তুলে, এই মুখে একটা বেজা তুলে, একটা বেজা তুলে কি দিয়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বেজাইছে, আর একটা কি দিছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভিজাইছে। ভিজানোর পরে এই তুলা দিয়ে দুইটা মুখ যখন বন্ধ করে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে দেখা গেল যে এখানে একটা সাদা রিং তৈরি হয়েছে। মূলত এখানে বলা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। তাহলে অ্যামোনিয়া গ্যাসটা কি হয়েছে, অ্যামোনিয়া গ্যাসটা এদিক থেকে এদিকে চলে আসছে, আর এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এদিক থেকে এদিকে চলে আসছে। তাহলে কি হয়েছে, অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে এখানে কি দেখলাম, যে রিংটা তৈরি হয়েছে এটা কিন্তু মাঝখানে তৈরি হয় না, তৈরি হয়েছে কোথায়, এক পাশে তৈরি হয়েছে। তার মানে কি, অ্যামোনিয়া বেশি পথ পরিভ্রমণ করেছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কম পথ পরিভ্রমণ করেছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এই যে অ্যামোনিয়া গ্যাস বেশি ব্যাপন হয়েছে, বেশি গেছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাপন কম হয়েছে, স্লো, আস্তে আস্তে গেছে। এখন আমরা দেখি যে এই যে সাদা দোয়ার অবস্থানটা কোথায়, মাঝামাঝি হলো না, হলো কোথায়, এক পাশে। মূলত কেন, কারণ অ্যামোনিয়া গ্যাসটা বেশি পথ গেছে। কেন গেছে, কারণ অ্যামোনিয়া গ্যাসের ভরমাত্রা আমরা এখানে কি দেখতেছি, অ্যামোনিয়া গ্যাসের ভরমাত্রা কত, 17 গ্রাম। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে 36.5 গ্রাম।
তার মানে যার ভর কম, যে হালকা, তার ব্যাপন হইছে বেশি, যে বাড়ে তার ব্যাপন হইছে কম। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, ব্যাপন কিসের নির্ভর করে? বরের উপর নির্ভর করে। বর কম হলে ব্যাপন বেশি হয়, বর বেশি হলে ব্যাপন কম হয়। তাহলে ব্যাপন কয়টা জিনিসের উপর নির্ভর করছে? একটা হচ্ছে ব্যাপন নির্ভর করছে তাপমাত্রার উপরে, আরেকটা হচ্ছে ব্যাপন নির্ভর করছে পদার্থের অবস্থার উপরে, আরেকটা হচ্ছে ব্যাপন নির্ভর করছে পদার্থের ভরের উপরে। তো একইভাবে যদি এরকম আসে যে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার ব্যাপন বেশি হবে? দেখবো যে কার ভর কত? দেখি কার ভর 2, 4, 28, 32, 44। তাহলে ভর কম হচ্ছে 2, তাই হাইড্রোজেন হইব সবচেয়ে ব্যাপন হবে বেশি। ঠিক আছে? ভর কম হওয়ার কারণে। আর ভর সবচেয়ে বেশি কার এখানে? কার্বন ডাই অক্সাইডের। তাহলে কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার হবে সবচেয়ে সবচেয়ে কি কম। কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কম হবে। এখন থেকে যে কোনো এমসিকিউ আসলে বা যে কোনো একটা বড় প্রশ্ন আসলে আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে ব্যাপন ৩ টি জিনিসের উপর নির্ভর করে, অবস্থার উপরে, তাপমাত্রার উপরে এবং ভরের উপরে। আচ্ছা, এখন অবস্থা হলো কঠিন পদার্থে ব্যাপন হার কম, তরলে আরো বেশি, গ্যাসে আরো হলো বেশি। এবার আমরা তাপমাত্রা, তাপমাত্রা যত বাড়বে ব্যাপন হার তত বাড়বে, তাপমাত্রা যত কমবে ব্যাপন হার তত কমবে। আর কি? ভর, ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। এই তো পেয়ে গেলাম। এবার আমরা চলে গেলাম নতুন আরেকটা টপিকে, সেটা হচ্ছে নিঃসরণ বা ইফিউশন। নিঃসরণটা কি? আমরা যদি এরকম একটা বেলুনকে, এই বেলুন ফুলানোর পরে যদি তুমি সুই দিয়ে গুঁতা দাও তাহলে কিন্তু বেলুন বার্স্ট করবে। সেজন্য তোমাদের বই খুব সুন্দর করে বলা আছে, যে জায়গায় গুঁতা দিয়ে ছিদ্র করব সেই জায়গার মধ্যে আগে কষ্টিপ দিয়ে ট্যাপ মেরে দিব, তারপরে দেখো এখানে একটা ছোট্ট ছিদ্র করছি, এখন এদিক দিয়ে কি হবে? বাতাস বের হয়ে যেতে থাকবে। তাহলে বাতাস বাহিরে আছে, ভিতরে আছে। বাহিরে আছে হালকা, ভিতরে আছে কি ঘন। ঘন হওয়ার কারণে চাপ বেশি। তার মানে বেলুনের ভিতরে হলো উচ্চ চাপ, বেলুনের বাইরে হলো নিম্ন চাপ, সরু ছিদ্র। তাহলে এই কথা বলা আছে যে সরু ছিদ্র পথে উঁচু চাপ থেকে গ্যাস নিম্ন চাপের দিকে সজোর মানে খুব দ্রুত বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণের গুছানোর সংজ্ঞাটা আমরা এখানে মুখস্থ করে নিব। তাহলে নিঃসরণ কোন দিক থেকে কোন দিকে হয়? উঁচু চাপ থেকে নিচু চাপের দিকে হয়। কিভাবে? সরু ছিদ্র পথে হয়। এই কথা এখানে বলা আছে। এখন নিঃসরণ চাপের প্রভাবে হয়েছে, ব্যাপন হয়েছে উঁচু ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে, নিঃসরণ হয়েছে উঁচু চাপ থেকে নিচু চাপ অঞ্চলের দিকে। তাহলে এখানে চাপ যত বেশি হবে নিঃসরণ কি হবে? তত বেশি হবে। একইভাবে তাপ বাড়লেও নিঃসরণ বেশি হবে, কারণ তাপ বাড়লে তো গ্যাসের চাপ বেড়ে যাবে। ব্যাপন বলছি কোথায় হয়? কঠিন তল এবং গ্যাসীয়। আর নিঃসরণ কোথায় হয়? শুধু গ্যাসীয়। ওকে, সবকিছু তথ্য জেনে গেলাম। এবার দেখো, গাড়িতে যখন আমরা গ্যাস প্রবেশ করাই, সিএনজি, মানে সিএনজির পুরো নাম হচ্ছে কি? এটা আমরা মুখস্থ করব বানান সহ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করি। তখন মূলত কি হয়? নিঃসরণের মাধ্যমেই গ্যাস স্টেশন থেকে মানে আমাদের গাড়ির সিলিন্ডারে গ্যাস প্রবেশ করে। একইভাবে আমরা রান্নার চুলার কথা বলতে পারি। রান্নার চুলাতেও যখন এই সিলিন্ডারে যখন রান্নার চুলার সিলিন্ডারে যখন গ্যাস প্রবেশ করে নিঃসরণের মাধ্যমে, আবার যখন এটা বের হয়ে আমাদের রান্নার চুলার সাথে যুক্ত হয় তখন নিঃসরণের মাধ্যমে বের হয়ে আসে। এখন আমরা এখানে কয়েকটা জিনিস দেখব যে ব্যাপন হয় মূলত আহ, এদের মধ্যে মূল পার্থক্য, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। হ্যাঁ, ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে ঘনত্বের প্রভাব, আর নিঃসরণের ক্ষেত্রে হচ্ছে কি? চাপের প্রভাব। তাহলে চাপ আর ব্যাপন এবং নিঃসরণের মধ্যে একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। ঠিক আছে তো? এই কথা কেন বলা আছে? ব্যাপন হয় কঠিন তল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে, আর নিঃসরণ হয় শুধুমাত্র কি? এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এখন আমরা দেখবো যে আমরা যদি বডি স্প্রে থেকে চাপ দিই তাহলে কি হবে? মানে নিঃসরণ হবে। তারপরে আবার রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত গন্ধটা ছড়াই যাবে। এই যে রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছড়াই যাবে সেটা হচ্ছে কি? ব্যাপন। আর যে বের হলো সেটা হলো কি? নিঃসরণ। তাহলে কোনটা আগে হলো? আগে নিঃসরণ হলো, তারপরে ব্যাপন হলো। ঠিক আছে? রান্নাঘরে আমরা দেখি যে মাংস সিদ্ধ করার সময়, রান্না করার সময় প্রেসার কুকার দিয়ে প্রথমে কি হয়? নিঃসরণ হয়। তারপর মাংসের গন্ধ আশেপাশে ছড়াই যায়। তাহলে গন্ধ এক জায়গা থেকে যায় ছড়াই যাওয়াটা হচ্ছে কি? ব্যাপন। কিন্তু যখন ছিদ্র পথে বের আসলো তখন হলো কি? নিঃসরণ। তাহলে নিঃসরণ আর ব্যাপন দুইটার মধ্যে কোনটা আগে হলো? আগে নিঃসরণ হলো, পরে ব্যাপন হলো। আমরা পরবর্তী টপিকে চলে আসছি। মোমবাতি প্রজ্বলন এবং মোমের ৩ অবস্থা। আসলে এখানে তেমন কিছু নাই, তবে একটা কথা আমরা শর্টের জন্য পড়বো, মোম হচ্ছে একটা হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন আবার বলা আছে হাইড্রোকার্বন কি? বলেছে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত হলে হাইড্রোকার্বন। তার মানে মোমটার মধ্যে শুধুমাত্র কি আছে? কার্বন এবং হাইড্রোজেন আছে। তো এটা চলে যে কঠিন তল গ্যাসীয়, এটা সবাই আমরা জানি। ঠিক আছে? কঠিন তল গ্যাসীয় ৩টা অবস্থায় আছে। কখন গ্যাসীয় হয়? কিছু মোম উড়ে চলে যায় কি আকারে? কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প আকারে উড়ে যায়, এটা হলো গ্যাসীয়। আর গলছে এটা তো দেখি আমরা চোখের সামনে। আর যেটা গলাটা আবার শক্ত হয়ে যায়, কি কঠিন হয়ে যায়, সেটা তো আমরা বুঝি। হ্যাঁ, এই কথা বলা আছে। এখন আমরা আরেকটা টপিকে চলে আসলাম, গলন ও স্ফুটন। দেখো, একটা ব্যাপার হচ্ছে গলন, আরেকটা ব্যাপার হচ্ছে গলনাঙ্ক। দুইটা ব্যাপার আমি আবার দেখাই। একটা হচ্ছে গলন, আর হচ্ছে গলনাঙ্ক। তাহলে
গলনটা হচ্ছে কি, গলনটা হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস। আর গলনাঙ্কটা হচ্ছে কি, গলনাঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা। গলন, তাহলে গলন কাকে বলে দেখি? তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থায় তরলে রূপান্তর করার প্রক্রিয়া গলন বলে। তাহলে গলন হচ্ছে একটা রূপান্তর, ট্রান্সফরমেশন। তাহলে কঠিন থেকে তরল হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে গলন। আর গলনাঙ্ক কাকে বলে? কন্ডিশন। এক বায়ুমণ্ডলীয় চাপ, এখানে 1.0 দিচ্ছে সেম, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপে, দেখছো নি, যে তাপ প্রয়োগের ফলে যখন যখন তাপমাত্রা, একটা তাপমাত্রা পৌঁছে যাবে, একটা তাপমাত্রা পৌঁছে যাওয়ার পরে যখন সেটা তরল হবে, তখন সেই তাপমাত্রাকে গলন বলে, সরি গলনাঙ্ক বলে। তাহলে গলন হচ্ছে একটা প্রক্রিয়া, গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রিতে বরফের গলনাঙ্ক, এই কথা বলা আছে এক বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে গলন এবং গলনাঙ্ক আমরা জেনে গেলাম। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমরা জেনে গেলাম। তাহলে গলন, গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক, তিনটা জিনিস আমরা এখান থেকে তথ্য নিলাম। এবার হলো স্ফুটন। দেখো, স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া। তাইলে এবার তাপ প্রয়োগের মাধ্যমে তরলকে যখন গ্যাসে রূপান্তর করব, বা তরল যখন ফুটতে থাকবে, তখন ফুটার এই প্রক্রিয়াটাই হচ্ছে, বা বাষ্প হওয়ার এই প্রক্রিয়াটা হচ্ছে কি, স্ফুটন। কিন্তু যেই তাপমাত্রা সেই স্ফুটনটা হবে, সেই তাপমাত্রাকে বলা হবে স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? তাহলে স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া, স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। যেমনি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি কি জানলাম? গলন, গলনাঙ্ক এবং বরফের গলনাঙ্ক। স্ফুটন, স্ফুটনাঙ্ক এবং পানির স্ফুটনাঙ্ক। এই তথ্যগুলো আমরা জেনে নিলাম। সংজ্ঞাগুলো মুখস্থ করে নিব, তথ্যগুলো আমরা এমসিকিউ জন্য মনে রাখবো। এখন আমরা আরেকটা জিনিস জানলাম, ঘনীভবন। ঘনীভবন কাকে বলে? স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। তার মানে হচ্ছে কি, যে প্রক্রিয়া গ্যাসীয় অবস্থা, জলীয়বাষ্প অবস্থা বা বাষ্প অবস্থা থেকে পদার্থ তরল অবস্থায় পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। এটা কিন্তু তাপমাত্রা হলো প্রক্রিয়া বা প্রসেস। তাহলে মানে যে প্রক্রিয়া তরল বাষ্প হলো সেটা হলো বাষ্পীভবন বা স্ফুটনাঙ্ক। আর যে প্রক্রিয়া বাষ্প থেকে কি হয়ে গেল, তরলে রূপান্তরিত হলো, সেই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। ঘনীভবন করতে হলে তাপ সরাই নিতে হবে, ঠিক আছে? এখন এখানে একটা পরীক্ষা দিছে, এই পরীক্ষা থেকে তোমরা সবকিছু পড়বা। আমি শুধু দেখাই দেই যে এই পরীক্ষাতে কি পাইছে, ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, বাস এমসিকিউ এর জন্য। বাকিটা তোমরা নিজেরা পড়ে নিবে। এবার এখানে আরেকটা বলা আছে সালফার। সালফারের গলনাঙ্ক হলো 115 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে এই দুইটা শর্ট মুখস্থ করবে, কিন্তু এখানে অনেক বড় একটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে, দুইটা তিনটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস এই প্র্যাকটিক্যাল থেকে বের করে নিয়েছে। এই যে 115 ডিগ্রি 133 ডিগ্রি পাইছি, কখন পাইছি? যখন এই পদার্থগুলো বিশুদ্ধ থাকবে। অবিশুদ্ধ হলে কিন্তু, ভেজাল থাকলে কিন্তু সেগুলো 115 ডিগ্রিতে গলবে না, বা 133 ডিগ্রিতে গলবে না। তখন 115 ডিগ্রি চেয়ে বেশি হয়ে যাবে, বা 133 ডিগ্রি চেয়ে কমে কমে গলে যাবে। তাহলে কি জানি গেলাম গলনাঙ্ক দিয়ে পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। অর্থাৎ আমাকে যদি কেউ সালফার এনে দেয়, যদি সালফারটা 115 ডিগ্রির আগে গলে বা 115 ডিগ্রির পরে গলে এক বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে বুঝবো যে সে সালফারটা অবিশুদ্ধ, তাহলে বুঝবো যে সেই ইউরিয়াটা অবিশুদ্ধ। তাহলে রসায়ন বিজ্ঞানে গলনাঙ্ক দিয়ে কি করা যায়? পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। এই কথা এখানে বলা আছে। ইতিমধ্যে তোমরা জানতে পারছো যে বিশুদ্ধ পদার্থের গলন এমন স্ফুটনের সময় তাপ দেওয়া হয়, ঠিক তো? হ্যাঁ। কিন্তু যখন এই গলা শুরু করে, তখন কিন্তু আর কি করে না, তাপ বাড়ে না। কিংবা যখন ফুটতে শুরু করে তখন আর তাপ বাড়ে না, কিন্তু অন্য সময় তাপ বাড়ে। কিন্তু মানে পদার্থের যখন অবস্থার পরিবর্তন শুরু হওয়ার সময় কি করে না, আর তাপ বাড়ে না। কিন্তু এমনিতে তাপ বাড়তে থাকে। যখন গলা শুরু করে তখন আর তাপ বাড়ে না, যখন ফুটা শুরু করে তখন আর তাপ বাড়ে না, তার আগে পরে তাপ বাড়ে। অর্থাৎ পদার্থের অবস্থা পরিবর্তনের সময় যে তাপটা ওই না বাড়িয়ে, সেই তাপটা কি যায়, খরচ হয়ে যায়। কি কথা বুঝছো? এই জিনিসটা আমরা এখন খুব সুন্দর করে দেখাবো। বিভিন্ন পদার্থকে দেখানো যায়। আমি বরফকে দিয়ে দেখাইতেছি, তোমাদের বইয়ে বরফকে দেখানো হয়েছে। প্রথমে বরফকে যখন তাপ দিব, তখনকার লেখচিত্র কি হবে, লেখচিত্রটা কিভাবে ব্যাখ্যা করব, লেখচিত্র কোন অংশে কেমন হয়েছে সেটা ব্যাখ্যা করব। গ্রাফ দিয়ে দেখাই। এটা হচ্ছে একটা গ্রাফ। তারপরে আমরা এদিকে এক্স অক্ষ দিলাম টাইম, এবং ওয়াই অক্ষ বরাবর টাইম গুলোকে আমরা ছোট ছোট টুকরা ভাগ করলাম। ওকে, এবার আমরা ওয়াই অক্ষ দিব, এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এবার আমরা ওয়াই অক্ষর দিকে আমরা দিব কি, তাপমাত্রা। তাপমাত্রাগুলোকে, টেম্পারেচারকে সেলসিয়াস ডিগ্রি দিলাম, ছোট ছোট কতগুলো ভাগ করে নিলাম তাপমাত্রাকে। হ্যাঁ, এখন তাপমাত্রা এখান থেকে -40 থেকে শুরু করলাম, 0, তারপরে এইভাবে। আর এইদিকে টাইমকে আমরা শুরু করতে পারি সময় আকারে। এখন আমরা লক্ষ্য করি, মনে করি এমন এক টুকরা বরফ নিলাম, যে বরফের তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। সরি, যে বরফ নিলাম, এই বরফের তাপমাত্রা হলো -40 ডিগ্রি সেলসিয়াস।
যদিও -40 না -20 থেকে মনে হয় বই দিয়েছে, আমি -40 লিখে ফেলছি আর কি। -40°C তাপমাত্রায় এক টুকরা বরফ আছে। এই বরফকে যখন আমি তাপ দেওয়া শুরু করি তখন আমার লেখচিত্রটা কি দিকে যাবে? লেখচিত্রটা হচ্ছে মূলত লালটা, আর বাকি দুইটা আমি দেখাইছি। কিভাবে দেখাইছি? এটা মানে এদিকে তাপ দেওয়া শুরু করছি আর এদিকে সময় যাইতেছে। ধর আমি এত মিনিট পর্যন্ত তাপ দিছি, হ্যাঁ? তখন দেখা গেল যে মানে বরফের তাপমাত্রা কোথায় চলে গেল? 0 ডিগ্রিতে চলে গেল। কত সময়? মনে করেন 5 মিনিটে 0 তে চলে গেল। তো বরফের গলনাঙ্ক 0, তাহলে 0 তে সে গলা শুরু করবে। গলা শুরু করার পরে এবার কি হবে? মানে এ বিন্দু থেকে গলা শুরু। এবার সময় যাইতেছে ঠিকই, কিন্তু বরফের তাপমাত্রা 0 থেকে উপরে উঠতেছে না। ঠিক আছে? কারণ কি? বরফ গলা শুরু করছে। আমরা কি বলছি? গলা শুরু মানে কি? পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় কি হয় না? তাপমাত্রা বাড়ে না। তাই বরফ 0 ডিগ্রিতে গলতে আছে। কথা বুঝছনি? যখন সমস্ত বরফ গলে গেছে, মানে সময় যাইতেছে, বরফ গলতেছে, বাট তাপমাত্রা ওই পাত্রে 0 ডিগ্রি রয়ে গেছে। যখন সমস্ত বরফ গলা শুরু হয়ে যায় কি? তখন আবার শুরু হয়ে গেছে বরফের তাপমাত্রা আবার বাড়া শুরু হয়ে গেছে। বরফের তাপমাত্রা এবার বাড়তে বরফ তো আর রয় নাই, কারণ এটা পানি হয়ে গেছে। পানির তাপমাত্রা বাড়তে কোথায় চলে গেছে? 100 ডিগ্রিতে চলে গেছে। 100 ডিগ্রিতে যাওয়ার পরে সেই বিন্দুতে এখন 100 ডিগ্রিতে গেলে পানি কি হবে? ফুটতে থাকবে। তো ফুটা মানে কি? বাষ্প মানে হলো কি? পথের পরিবর্তন। আবারও যখন পানির পরিবর্তন হইতেছে, এখন যতই সময় যায় তাপ দিতেছি, এবার কিন্তু আর তাপমাত্রা বাড়ে না। শুধু পানি কি হইতেছে? ফুটতেছে। মনে করি সব পানি বাষ্প হয়ে গেছে কোথায়? ই বিন্দুতে। ই বিন্দুতে যখন পানি বাষ্প হয়ে গেছে, ফুট হয়ে গেছে, এখন তো অবস্থা পরিবর্তন শেষ। এখন তাপ দিলে তাপ আবার বাড়তে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি পরের গ্রাফগুলো খুব দ্রুত বলবো, এটাকে সংক্ষিপ্ত হচ্ছে। এখন প্রত্যেকটা অংশ আমরা ব্যাখ্যা করি। দেখো, প্রত্যেকটা অংশ এখানে কিভাবে ব্যাখ্যা করবো? ও এ দেখছি তো, ও এ কোথায় আছে? এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ বি তে কোনো তাপমাত্রা বৃদ্ধি পায়নি। বি সি তে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সি তে বৃদ্ধি পায় নাই এবং ই এফ এর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এবার দেখবো ও ও এর মধ্যে কি ছিল? এর মধ্যে গলা শুরু করছে, তার মানে এ হচ্ছে তার গলনাঙ্ক। 0 ডিগ্রি হলো কি? গলনাঙ্ক। একইভাবে আমরা দেখবো কি? এবি হলো গলন। মানে এতে গলনাঙ্ক, আর এবি প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটাতে গলন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। এখন সি তে যাই কি হয়েছে? স্ফুটনাঙ্ক। তাহলে সিই তে কি হয়েছে? পুরোটা সময় ধরে কি হয়েছে? স্ফুটন হয়েছে। ক্লিয়ার তো ব্যাপারটা? এবার দেখো, এই জায়গার মধ্যে যখন -40 থেকে 0 ডিগ্রি পর্যন্ত পুরো সময় সে বরফ ছিল, কিন্তু এ বির মধ্যে সে কি ছিল? বরফও ছিল, পানিও ছিল। কারণ পুরো একসাথে তো পুরোটা পানি জানে। তাহলে এটা কি ছিল? বরফ এবং পানির একটা মিশ্রণ ছিল। কিন্তু বি তে যাই কি হয়ে গেছে? পুরো পানি হয়ে গেছে। তাহলে বি সি পুরোটার সময় কি ছিল? পানি ছিল। ঠিক আছে? সি তে যখন ফুটা শুরু করছে, তখন পুরোটা তো একসাথে ফুটে নাই। সিই পুরোটার সময় ধরে কি হয়েছে? ফুটছে। তাহলে বাষ্প আর পানির মিশ্রণ ছিল। ক্লিয়ার তো ব্যাপারটা? তারপর ই তে পুরোটা কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। তাহলে ই এ পুরোটা কি? বাষ্প। আমি এই গ্রাফটা সুন্দর করে ব্যাখ্যা করেছি। কোন অংশ কেন তাপমাত্রা বাড়ে নাই, কোন অংশে কি ঘটনাটা ঘটছে, সবকিছু ক্লিয়ার একেবারে। তাহলে উল্টা ভাবে আমরা এটা করতে পারি। এবার কি করতে পারি? জলীয় বাষ্প ঠান্ডা করে এবার গ্রাফটা উল্টা দিকে চলে আসবে। আশা করি এবার আমাকে বুঝাইতে হবে না। আমি খুব দ্রুত আমি শেষ করে দিতেছি। ক্লাসটা যেন সংক্ষিপ্ত হয়ে যায় কি? একেবারে খুব দ্রুত আমি শুধু গ্রাফটা দেখাইতেছি। উল্টা দিক থেকে ঘটনাটা ঘটবে। পানির তাপমাত্রা যদি কমাই। ওকে, ফাইন। তাহলে কোন অংশে কি ঘটছে? ওয়েতে তাপমাত্রা হ্রাস পেয়েছে, কোন জায়গায় হ্রাস পেয়েছে, কোন জায়গায় অপরিবর্তিত বলতে পারবো তো? কোন জায়গায় জলীয় বাষ্প ছিল, কোন জায়গায় জল আর বাষ্প একসাথে ছিল, কোন জায়গায় বরফ ছিল, কোন জায়গায় পানি ছিল। সবই তো পারবো ব্যাখ্যা করতে। কোন জায়গায় কেন তাপমাত্রা, যেমন এখানে ও থেকে এ পর্যন্ত তাপমাত্রা কমছে। তারপর যখন পানি হওয়া শুরু হয়েছে তখন আর তাপমাত্রা কমে না। ব্যাপারটা এমন করছে না? কিন্তু কিছু পদার্থ আছে, এবার আমরা চলে যাব কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড আমাদের গ্যাস, কিন্তু চাপ দিলে কি করা যায়? বরফের টুকরার মতো একটা সাদা টুকরা বানানো যায়। এখন এই কার্বন ডাই অক্সাইডকে যদি তাপ দিলে কি হয়? তাহলে তখন কি হবে? আসলে কঠিন কার্বন ডাই অক্সাইড তাপ দিলে গ্যাস, মানে কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাস হয়ে যায়, কোনো তরল থাকে না। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড তাপ দিলে কি হবে? মাছের তরল ফেজে থাকবে না। সরাসরি এটা হইব, এটা মুছে যাবে কি? অর্থাৎ ও থেকে সি পর্যন্ত হলো কি? বরফ। বরফ মানে হলো কঠিন আর কি। ঠিক আছে? তারপর সি তে বাষ্প হওয়া শুরু হয়ে যাবে, ই তে পুরোটা বাষ্প শেষ হয়ে যাবে। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখাইছি তো নাকি? তারপর ব্যাখ্যা করতে পারবো না এখন? এমন কেন এরকম হয়েছে? কারণ তার নিজের কোনো কি নাই, মানে তরল কোনো ফেজ, মানে তরল কোনো দশা বা তরল কোনো অবস্থা নাই। কারণ তার দুইটাই অবস্থা আছে, একটা হলো কঠিন আর একটা হলো কি? গ্যাস। তাই তার গ্রাফটা এমন হবে। তাহলে আবার যদি উল্টা দিক থেকে করি, উল্টা দিকে কেমন হবে সেটা আমরা রাখতে পারবো আশা করি। প্রত্যেকটা অংশ আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? আশা করি এটুকু যথেষ্ট। এই গ্রাফগুলা নিয়ে আরো বিস্তারিত, এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি, আরো বিস্তারিত আরেকটা ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেখানে আমি প্রত্যেকটা গ্রাফটাকে আবার অসাধারণভাবে আলোচনা করছি। এখন আমরা সর্বশেষ প্রান্তে চলে আসছি এই চ্যাপ্টারে, পাতন এবং ঊর্ধ্বপাতন। এখন পাতনটা কি? আমরা আগে পাতন জানার আগে আমরা বাষ্পীভবনটা জানলাম। তাপ দিলে তরল বাষ্প, এটাকে বলে কি? বাষ্পীভবন।
আবার বাষ্পকে যদি আমরা কি করি, ঠান্ডা করি, তাহলে সে কি হয়ে যাবো, তরল হয়ে যাবে। এটাকে বলে কি, ঘনীভবন। আর এই প্রক্রিয়াটার নাম হলো ফাতন। প্রথমে তরলকে বাষ্প করলাম, পরে বাষ্পকে আবার ঠান্ডা করে তরল করলাম, এই প্রক্রিয়াকে বলে কি, ঘনীভবন। দেখছো তো, তাহলে ফাতন ইকুয়াল হলো কি, প্রথমে বাষ্প পরে ঘনীভবন। আসলে এই প্রক্রিয়াটা দরকারটা কি, এই প্রক্রিয়া দিয়ে তরল বিশুদ্ধ করে। যেমন পানির সাথে বিভিন্ন পদার্থ আছে, পানিকে যখন তাপ দিলাম পানি বাষ্প হয়ে গেল, বাষ্পটাকে আলাদা করার পরে বাষ্পটাকে যখন তরল করবো তখন বিশুদ্ধ পানিটা চলে এসেছে। আর ওই পাত্রের মধ্যে বাকি সব রয়ে গেছে। কারণ পানি 100 ডিগ্রিতে বাষ্প হয়েছে, পৃথিবীতে আর কোনো কিছু 100 ডিগ্রিতে বাষ্প হবে না। তাহলে পানির মধ্যে বাকি যেগুলো আছে, কঠিন ময়লা আছে, সেগুলো ওই তলাত রয়ে গেছে, শুধু বাষ্পটাই চলে আসছে, শুধু বাষ্পটাকে ঠান্ডা করছে, এটাকে ডিস্টিলেশন বা ফাতন বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বাষ্পীভবন কাকে বলে মুখস্থ করবো এখানে, ঘনীভবন কাকে বলে মুখস্থ করবো, ফাতন কাকে বলে মুখস্থ করবো। ক্লিয়ার? তিনটার সঙ্গে এখানে হয়ে গেছে, এখন বুঝে গেলাম। এবার দেখো, কিছু কিছু পদার্থ আছে, ওই যে একটু গেলাম কঠিন কার্বন ডাই অক্সাইড, তাদের কোনো কি থাকে না, তরল ফেজ বা তরল অবস্থা, তরল দশা থাকে না। তার দশা দুটো থেকে কঠিনের গ্যাস। তাহলে কঠিনকে তাপ দিলে গ্যাস হবে, গ্যাসকে তাপ তাপ সরালে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই কথা বলা আছে। দেখো কি লিখছি, যেই প্রক্রিয়া কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করালে কঠিন তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পীভূত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ওই প্রক্রিয়াটাকে বলা হয় কি, ঊর্ধ্বপাতন। আর যারা এই ধরনের পদার্থ তাদেরকে বলা হয় কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কারা আছে, এর নাম হচ্ছে নিঃসাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর আছে কি, এই যে কর্পূর, তারপর আছে ন্যাপথলিন, তারপর আছে কঠিন কার্বন ডাই অক্সাইড, আরো আছে কি আয়োডিন, আরো আছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এদেরকে বলা হয় কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। এই যে নিচে এখানে দেখাইছি, এলো আয়োডিন, এলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এলো কঠিন কার্বন ডাই অক্সাইড। এদেরকে এই কঠিন থেকে তাপ দিলে সরাসরি গ্যাস। আবার যদি কোনো কারণে গ্যাসকে তাপ সরাতে হয় তাহলে সরাসরি কি, কঠিন। তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে, কয়েকটি ঊর্ধ্বপাতিত পদার্থের নাম হয়ে গেল না। এখন ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলা আছে, কঠিন অবস্থা ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করলে তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজে বাষ্পীভূত হয়ে যায়। এই এখন কি করা যায়, লবণ এবং আয়োডিনের মিশ্রণ, তাপ দিলে কি যায়, আয়োডিন বাষ্পে আলাদা হয়ে যাবে। রসায়ন বিজ্ঞান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে বিভিন্ন পদার্থকে কি করা যায়, আলাদা করা যায়। বোঝা গেল তো, এই কথা বলা আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, লবণ আর আয়োডিন যদি রাখি, তাপ দেই, তাহলে কি হয়ে যাবে, বাষ্প হয়ে আয়োডিনটা এখানে চলে আসবে, লবণটা এখানে থাকবে, আলাদা হয়ে গেল। এবার বালি চিনি মিশ্রণ আমার প্র্যাকটিক্যাল আছে, এই চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এরকম কয়েকটা প্র্যাকটিক্যাল করছি কিভাবে পরস্পর থেকে পৃথক করা যায়। তাহলে এই গলনাঙ্গ, স্ফুটনাঙ্গ, ঊর্ধ্বপাতন, স্ফুটন, বাষ্পীভবন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন মিশ্রণ থেকে বিভিন্ন পদার্থগুলোকে আলাদা করে বিশুদ্ধ করতে পারি। এখন এই চ্যাপ্টারের থিওরি শেষ, প্রথমে এমসিকিউ। কাপে গরম চা রাখলে নিচে কোন প্রক্রিয়াটি ঘটে? তো গরম চা রাখলে কি হবে, বাষ্পীভবন হবে। এটা কোনো ঊর্ধ্বপাতন হবে না, ব্যাপন হবে না, নিঃসরণ হবে না। কেন নিঃসরণ হবে না, সরু ছিদ্রপথে গ্যাসীয় অবস্থা হবে না। ঊর্ধ্বপাতন, এটা তো তরল থেকে বাষ্প হইতেছে, তাহলে ঊর্ধ্বপাতন হবে না। আর ব্যাপন, ব্যাপন হবে যদি চায়ের গন্ধ যদি আমাদের নাকে আসে তাহলে ব্যাপন হবে, কিন্তু পানি বাষ্প হয়ে যেতেছে, এটা হলো বাষ্পীভবন। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণার সময়ের ক্ষেত্রে কি ঘটে, তখন কণাগুলো, জলীয় বাষ্প গেলে কণাগুলোর আকার কি হবে, সংকুচিত হবে। ঠিক আছে, জলীয় বাষ্প যখন ঘনীভবন করা হয় তখন কণাগুলোর কি হবে, আকার না, তাপ শক্তি নির্গত, কণাগুলা তাপ নির্গত করবে। ঠিক আছে, কণাগুলা তাপ ছেড়ে দিবে। ঠিক আছে, কণার আকার সংকুচিত হবে না, মানে পদার্থের আকার সংকুচিত হবে, কিন্তু কণার আকার তো সংকুচিত হবে, কণা কি করবে, তাপ ছেড়ে দিবে। নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতন, সরাসরি কঠিন থেকে কি গ্যাস, তাহলে কোনটা আইতেছে, এটা আইতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা সরি, এটা তো তরল থেকে আছে, কঠিন থেকে গ্যাস হলো এটা। ঠিক আছে, এটা ঠিক আছে, মিস্টেক হয়েছে। অজানা কঠিন বস্তু জেড এর তাপীয় বক্ররেখা কোনটা, এটা জেড এর তাপীয় বক্ররেখা। চিত্র থেকে জেড বস্তুর গলনাঙ্ক 154 ডিগ্রি। এখন এ হলো তার গলনাঙ্ক 154 ডিগ্রি, তার মানে কি এটা রাইট। ঠিক আছে, তো জেড বস্তুর উদ্দেই ভুল, কারণ এখানে অনেকগুলো দশা দেখা যাইতেছে, তার মানে এটা হলো ভুল। এ বি এবং সিডি রেখা বস্তু গলনাঙ্ক নিঃসঙ্গ, তাহলে এ বি হলো গলনাঙ্ক আর সিডি হলো স্ফুটনাঙ্ক, রাইট। তাহলে কত, 1 ও 3। দেখছেন কিভাবে বের করছি। আচ্ছা, কোনটা ব্যাপনা সবচেয়ে বেশি, তো যার ভর কম, কার্বন ডাই অক্সাইডের কত তুমি জানতে হবে 44, কিভাবে বের করা এটা আরেকটা ক্লাস আছে। আর 36.5, সালফিক অ্যাসিড 98, এটা 17। তাহলে কার এর ভর সবচেয়ে কম, এর ব্যাপনা সবচেয়ে বেশি হবে। কোনটি অর্ধপাতিত বস্তু, এটা তো মুখস্থ রাখতে হবে, আয়োডিন, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, এগুলো। ব্যাপন, এবার হলো সৃজনশীল প্রশ্ন 1, ব্যাপন কাকে বলে, একটু আগে তো ওইখানে আছে, মুখস্থ করবো। রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার মুখ খুলে দিলে ব্যাপন আর নিঃসরণ মধ্যে কোনটা ঘটবে, আগে নিঃসরণ ঘটবে পরে ব্যাপন ঘটবে। ঠিক আছে, তাপমাত্রা বাড়া থাকলে উদ্দীপকের কোন পদার্থ সবার আগে দ্রবীভূত হবে, তাহলে কে আগে বাষ্পীভূত হবে, তো আগে সবার আগে বাষ্পীভূত হবে কে, আয়োডিন। কেন হবে, কারণ ব্যাখ্যা আমরা জানি। তারপরে ক পাত্র উপাদান খ পাত্র উপাদানগুলোকে পৃথকীকরণের একই পদ্ধতি না, এটাকে তাপ দিলে আলাদা হয়ে যাবো। আর বালি আর গ্লুকোজ তাপ দিলে আলাদা হবে না, বালি আর গ্লুকোজ আগে কি করবো, পানিতে মিশাবো,
পানিতে মিশানোর পরে গ্লুকোজ পানিতে মিশে যাবে, বালি নিচে তলানি হবে। এর পানিটাকে আলাদা করলে বালি পাওয়া যাবে আর পানির লগে গ্লুকোজ যাবে কি। এবার পানিকে যদি বাষ্প করি, বাষ্প করলে পানি বাষ্প হয়ে যাবে, গ্লুকোজ তলার থাই যাবে। তাহলে পুরো প্রক্রিয়াটা বর্ণনা করে বলবো যে উপরে আলোচনা থেকে দেখা যায় দুইটাকে একই প্রক্রিয়া নয় এবং ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, নিঃসরণ কাকে বলে? সরাসরি সংখ্যা ওখানে মুখস্থ করার কথা দেখাই দিছি। একে পদার্থের গলনাঙ্ক ও নিঃসরণাঙ্ক ভিন্ন কেন? সহজ, গলনাঙ্ক হলে কঠিন থেকে তরল হবে, সেই জন্য কণাগুলোকে যথেষ্ট দূরে যাইতে হবে, গতিশক্তি পাইতে হবে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে কণাগুলো পরস্পর থেকে আন্ত আকর্ষণ করা, আন্ত আকর্ষণ শক্তি সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে এবং অনেক বেশি কাঁপাকাঁপিকে লাগবে, অনেক বেশি শক্তি লাগবে। সুতরাং গলনের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, স্ফুটনাঙ্কের জন্য আরো বেশি শক্তির প্রয়োজন। তাই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো কি ভিন্ন, কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা হলো শক্তি মানে তাপমাত্রা। ঠিক আছে, ক্লিয়ার তো? উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের এই প্রক্রিয়াটি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। এটা একটা হলো কি ব্যাপন, এবং ব্যাপনের মধ্যে যে কিসের মানে বরের একটা প্রভাব আছে সেটার একটা ইয়ে। তাহলে উদ্দীপক প্রক্রিয়াটি হলো কি ব্যাপন, এবং ব্যাপনের কিসের উপর নির্ভর করে? বরের উপর নির্ভর করে। এই জিনিসটা আমরা এখানে, সরি এটা বেশি ছোট হয়ে গেছে প্রশ্ন, এখানে বলে দেওয়া আছে। সাদা ধোঁয়া কেন এ প্রান্তের কাছাকাছি হলো, এখানে কেন হলো? কারণ বরের কারণে হলো। এবার আমরা ব্যাখ্যা করবো। তাহলে গ নম্বর প্রশ্ন তো খুব কম, উদ্দীপক প্রক্রিয়াটি একটা ব্যাপন। তারপরে ব্যাপন কাকে বলে, ব্যাপন কিসের উপর নির্ভর করে, কোন দিক থেকে কোন দিকে যায়, ব্যাপন নিয়ে যা পারি তা বলবো ছোট গ নম্বরে। আর গোড়ার গ নম্বরে বলে দিব যে আমরা এখানে বলবো যে বিক্রিয়াটা দিব যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে টান দিয়ে দেখাবো যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া বের হয়েছে। তারপরে লিখবো যে অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু কি অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারপর অ্যামোনিয়ার ভর বের করে দেখা দেবো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বের করে দেখাবো। তারপর বলবো যে যে ব্যাপন এই কারণে ওর ব্যাপন বেশি হয়েছে, ওর ব্যাপন কম হয়েছে, যার কারণে এটা মাঝখানে না হইয়া এক সাইডে হয়েছে। তার মানে কি তুমি যে এই চ্যাপ্টারটা বুঝো, যেইভাবে সৃজনশীল প্রশ্ন আসছে না কেন তুমি সেটা উত্তর দিতে পারবে। এই চ্যাপ্টারটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে না, পানির মতো হয়ে গেছে না? হ্যাঁ, আরেকটা সৃজনশীল প্রশ্ন রয়ে গেছে। একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। তাহলে কি প্রশ্নটা কি আমরা তো পারবো এখন। সময়ের সাথে সাথে বরফের অবস্থা পরিবর্তন হলো। পাতন কাকে বলে? ওইখানে সরাসরি আছে। ব্যাপন আর নিঃসরণ বলতে কি বোঝো? ব্যাপনের সংজ্ঞা দিবে, নিঃসরণের সংজ্ঞা দিবে, শেষ। দুইটা 2 নম্বর। উদ্দীপকের গঠনে গ্রাফ পেপারে উপস্থাপন করো। আমরা সুন্দর করে গ্রাফ পেপার দেখাইছি, তাপ প্রদানগুলো কি হবে। উদ্দীপকে বরফ পরিবর্তে ন্যাপথলিন নিলে আমরা কি দেখাইছি? কঠিন কার্বন ডাই অক্সাইড দেখাইছি। কঠিন কার্বন ডাই অক্সাইডটা যেটা দেখাইছি ন্যাপথলিনেরটা সেটা হবে। তাহলে দুইটা প্রশ্নের গ্রাফ, দুটো প্রশ্নের গ্রাফ আঁকবো, দুটো প্রশ্নের গ্রাফকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করব। ঠিক আছে, কঠিন কার্বন ডাই অক্সাইড একটা উদ্দীপিত পদার্থ ছিল, ন্যাপথলিন একটা উদ্দীপিত পদার্থ। তার মানে এই তিনটা সৃজনশীল প্রশ্ন আমাদের কাছে এতই সহজ মনে হয়েছে, আশা করি এই চ্যাপ্টারের সব প্রশ্ন একই মনে হবে। তো ঠিক আছে, আমরা প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখবো, বইয়ের অংশটুকু আবার দেখবো, বইয়ের যে অংশটুকু মুখস্থের কথা হচ্ছে অংশটুকু মুখস্থ করবো। তারপর হচ্ছে ওই যে গ্রাফগুলা আমরা কাগজে গ্রাফ পেপারে সুন্দর করে আঁকার মতো প্র্যাকটিস করব। তাহলে আমরা এই ক্লাসটা আজকে শেষ করি, পরবর্তী ক্লাস আমরা হয়তো অধ্যায় 3 আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।